ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা বাণী। দশম শ্রেণীর বা মাধ্যমিক পরীক্ষার ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিমবাহ, অর্থাৎ হিমবাহের যে বিভিন্ন কাজ, ক্ষয়, পরিবহন, সঞ্চয়, এই সমস্ত দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কোশ্চেনই আসে যেগুলো তোমাদের নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। তো এই চ্যাপ্টার থেকে যাবতীয় কোশ্চেন আমরা আজকে দেখে নেব। চলো দেখে নিই তাহলে প্রথম কোয়েশ্চেন। এই যে হিমবাহ বা গ্লেশিয়ার, এটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? না ল্যাটিন শব্দ গ্লেশিয়াস ও ফরাসি শব্দ গ্লেস, যার অর্থ হচ্ছে বরফ। তাহলে কোন শব্দ থেকে এসছে? না ল্যাটিন শব্দ গ্লেশিয়াস ও ফরাসি শব্দ গ্লাস থেকে এসছে, যার অর্থ হচ্ছে বরফ। হিমবাহ কি? হিমবাহ হচ্ছে বরফের নদী। তাহলে সবচেয়ে দ্রুততম হিমবাহ কোনটি? যদি পরীক্ষায় পড়ে তাহলে লিখতে হবে দ্রুততম হিমবাহ হচ্ছে জেকবস ভ্যান। এরপরে যদি বলা হয় যে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা? ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। হিমযুগের আবির্ভাব কত সালে হয়? না প্লিস্টোসিন উপযুগে প্রায় 30 লক্ষ বছর আগে 5 বার হিমযুগের আবির্ভাব হয়। তাহলে হিমযুগের আবির্ভাব হয়েছিল প্লিস্টোসিন উপযুগে প্রায় 30 লক্ষ বছর আগে 5 বার। পৃথিবীর মোট যে জলভাগ রয়েছে সেই মোট জলের 97.5% হচ্ছে লবণাক্ত জল, আর 2.5% হচ্ছে স্থলভাগের সুপেয় জল। তার মধ্যে টোটাল সেই সুপেয় জলের মধ্যে 68.6% হচ্ছে হিমবাহের বরফ রূপে জমে থাকে। এরপরে বলা যাবে কি না বিশ্বের মোট স্বাদু জলের যে 1.7% হচ্ছে হিমবাহের জল। টোটাল যে জলভাগ, যে টোটাল স্বাদু জল, তার হচ্ছে 1.72% হচ্ছে হিমবাহের জল, হিমবাহ বাহিত যে জল। ভূপৃষ্ঠের যে স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডার সেটা হচ্ছে হিমবাহ, অর্থাৎ মোট স্থলভাগের প্রায় 10%, মোট স্থলভাগের প্রায় 10% এটা দখল করে আছে। আন্টার্কটিকায় কত পার্সেন্ট সুপেয় জলের ভাণ্ডার রয়েছে? আন্টার্কটিকায় প্রায় 90% সুপেয় জলের ভাণ্ডার রয়েছে। পার্বত্য হিমবাহ উদাহরণ কি কি? যদি বলা যায় যে একটি পার্বত্য হিমবাহের নাম লেখো, তাহলে কি বলবো আমরা? না পার্বত্য হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুভার্ড, যেটা বৃহত্তম। আর ভারতের হচ্ছে কারাকোরাম বা কারাকোরাম পর্বতের সিয়াচেন, যেটা হচ্ছে বৃহত্তম। ভারতের বৃহত্তম হচ্ছে সিয়াচেন, আর টোটাল ওয়ার্ল্ডের হচ্ছে আলাস্কার হুভার্ড, সেটা হচ্ছে বৃহত্তম বিশ্বের। পাদদেশীয় হিমবাহ যদি বলা হয়, পাদদেশীয় হিমবাহের উদাহরণ হচ্ছে আলাস্কার মালাস্পিনা। আর মহাদেশীয় যদি বলা হয় যে মহাদেশীয় হিমবাহের উদাহরণ দাও, তাহলে বলা যাবে আন্টার্কটিকার লাম্বার্ট, যেটা হচ্ছে বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে পৃথিবীর যে ল্যাম্বার্ট আন্টার্কটিকার সেটা। এরপরে যদি আমরা বলি যে নুনাটক কাকে বলে? নুনাটক হচ্ছে কি না বরফহীন পর্বতশৃঙ্গকে এস্কিমো ভাষায় নুনাটক বলা হয়ে থাকে। কোথায় রয়েছে? না আন্টার্কটিকার মাউন্ট তাকাহি, এটাকে নুনাটক বলা হয়ে থাকে। হিমবাহের উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়, অর্থাৎ হিমবাহের যে উচ্চতা সেটা নিরক্ষরেখায় কি হবে? নিরক্ষরেখায় উচ্চতা যে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়, হিমরেখার উচ্চতা, অর্থাৎ যে নিরক্ষরেখায় হিমরেখাটা কি হবে? বেশি থাকবে, গলে যাবে। উষ্ণতার যেহেতু বেশি, উচ্চতাটা বেশি থাকবে, আর মেরুর দিকে হ্রাস পাবে, অর্থাৎ যত মেরুর দিকে যাবে ততটা হ্রাস পেয়ে পেয়ে চলে আসবে। সমুদ্র জলে ভাসমান এবং গতিশীল যে বিশালাকার বরফের স্তূপকে কি বলা হয়? যদি সেটা বলা হয় তাহলে বলতে হবে হিমশৈল বা আইসবার্গ। ঠিক আছে, আবার যদি আমরা হিমশৈল কাকে বলে বলি, তাহলে বলতে হবে যে সমুদ্র জলে ভাসমান এবং গতিশীল বিশালাকার যে বরফের স্তূপকে হিমশৈল বলে বা আইসবার্গ বলে, যার 8/9 অংশ ডুবে থাকে, বা আমরা এভাবে বলতে পারি যে 1/9 অংশ ভেসে থাকে। টাইটানিক জাহাজ কবে ধ্বংসপ্রাপ্ত হয়? না 1912 সালে উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ধ্বংস হয়। কি কারণে? না ওই হিমশৈল বা আইসবার্গে ধাক্কা লেগে। এবার যদি আমরা বলি যে মগ্নচড়া কোথায় দেখা যায়?
না গ্র্যান্ড ব্যাংক হচ্ছে বৃহত্তম, ডগার্স ব্যাংক। ঠিক আছে। বরফের মধ্যে গতিপথের সমান্তরাল এবং আড়াআড়িভাবে, ঠিক আছে, বরফের মধ্যে গতিপথের সমান্তরালে এবং আড়াআড়িভাবে চিড় বা ফাটল সৃষ্টি হলে তাকে ক্রেভার্স বলে। তাহলে ক্রেভার্স কাকে বলে যদি বলে তাহলে আমাদের এটা বলতে হবে। আর বার্কস্ট্রুন্ড বলে যদি বলে, বার্কস্ট্রুন্ড হচ্ছে কি না জমে থাকা বরফ নামতে থাকা হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি করে সেটাকে বলে বার্কস্ট্রুন্ড। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এগুলো মার্ক করে রাখবে, দরকার হলে খাতায় নোট ডাউন করে রাখো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে ক্রেভার্স কাকে বলে, বার্কস্ট্রুন্ড কাকে বলে। শর্ট কোয়েশ্চেন দিতে পারে, 2 নম্বর কোয়েশ্চেন দিতে পারে, অনেক কিছু থাকে। বার্কস্ট্রুন্ড জার্মান ভাষায় বার্কস্ট্রুন্ড, আর ফরাসি ভাষায় একে রিমায়ে বলে, রিমায়ে। উৎপাটন প্রক্রিয়া কি? উৎপাটন হচ্ছে পর্বতগাত্র থেকে শিথিল পাথর টুকরো টুকরো হয়ে খুলে যায়, তখন তাকে উৎপাটন প্রক্রিয়া বলে। আবার হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ, তাহলে হিমবাহ যে 3টে প্রক্রিয়ায় ক্ষয় করে, বহন করে আর সঞ্চয় করে, সেই তার মধ্যে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি? ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে না সার্ক হবে বা করি হবে, অ্যারেটে হবে বা অ্যারিটি হবে, পিরামিড চূড়া, কর্তিত শৈলশিরা, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসে মোতানে, টিলা ও পুচ্ছ, ফিয়র্ড। এই সমস্ত যে ভূমিরূপগুলো সেগুলো হচ্ছে কি না হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি না গ্রাবরেখা। গ্রাবরেখার বিভিন্ন ভাগ রয়েছে, প্রান্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, ঠিক আছে, পশ্চাৎ গ্রাবরেখা, অনেকগুলো ভাগ রয়েছে, মস্তক গ্রাবরেখা। এরপরে রয়েছে হিমবাহ আর জলধারা দুটোর যৌথ কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো। সেগুলো কি কি হবে না বহির্বিধৌত সমভূমি হবে বা আউটওয়াশ প্লেন, ড্রামলিন, কেম, এস্কার, ক্যাটেল, এই সমস্তগুলো ভূমিরূপ। তাহলে ভ্যালি ট্রেন কাকে বলে যদি বলি, যে নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে সমভূমি, যে নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে সমভূমি তাকে বলে ভ্যালি ট্রেন। আইসল্যান্ডে বহির্বিধৌত সমভূমিকে কি বলে না স্যান্দুর বলে, স্যান্দুর। ড্রামলিন দেখতে কেমন হয়? উল্টান নৌকার মতো। যদি বলে ড্রামলিনের যে আকৃতিটা কেমন না উল্টানো নৌকার মতো। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে ড্রামলিনকে কি বলে না ডিমের ঝুড়ি ভূমিরূপ বলে বা বাস্কেট অফ এগ টপোগ্রাফি। এখানে অসংখ্য ড্রামলিন একত্রে থাকে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে বাস্কেট অফ এগ টপোগ্রাফি কোথায় দেখা যায়? স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে। আবার যদি বলা যায় যে ডিমের ঝুড়ি ভূমিরূপ, এটা কাকে বলা হয়? তাহলে বলবো ড্রামলিনকে। ঠিক আছে। এখানে বলবো যে বাস্কেট অফ এগ টপোগ্রাফিতে কি অবস্থান করে? এখানে বলবো অসংখ্য ড্রামলিন একত্রে অবস্থান করে। তাহলে এখান থেকে 2-3টা কোয়েশ্চেন হতে পারে। এরপরে আসবো কেম। কেম কাকে বলে না ত্রিকোণাকার বা বদ্বীপের মতো গঠিত ভূমিরূপকে কেম বলে। আবার যদি বলি এস্কার কাকে বলে না দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরার মতো দেখতে ভূমিরূপকে এস্কার বলে, এস্কার। বরফ গলা জলে সৃষ্ট বহির্বিধৌত সমভূমি অঞ্চলে কি হ্রদ দেখা যায় না ক্যাটেল হ্রদ দেখা যায়, ক্যাটেল হ্রদ। ভার্ব কোথায় দেখা যায় না ক্যাটেল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলা হয়। ঠিক আছে, এইটা হয়ে গেল তাহলে আমাদের যে হিমবাহের বাহিত যে ক্ষয় সঞ্চয় এই সমস্ত ভূমিরূপ দ্বারা গঠিত যে ভূমিরূপ বা ক্ষয়কার্যের ফলে যে কোনো ভূমিরূপ বা ওই সম্বন্ধীয় যাবতীয় যা কোয়েশ্চেন, তাহলে এখান থেকে আমরা আলোচনা করলাম। তাহলে হিমবাহ সম্বন্ধে আরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই তার কোয়েশ্চেনটা সলভ করে দেব। এছাড়াও আমাদের যাবতীয় যে চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা হবে সেগুলো অবশ্যই তোমরা দেখবে। আমরা মাধ্যমিক সম্পর্কিত সাজেশানও দিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। নতুন নতুন ভিডিওগুলো পেতে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।